তোষণ নীতি বলতে কি বোঝায়? 1938 সালে স্বাক্ষরিত মিউনিখ চুক্তি হিটলারের প্রতি পশ্চিমী দেশগুলির তোষণ নীতির চূড়ান্ত নিদর্শন বলে কি মনে হয়? অথবা তোষণ নীতি বলতে কি বোঝো? তুমি কি মনে করো 1938 সালে স্বাক্ষরিত মিউনিখ চুক্তি তোষণ নীতির চূড়ান্ত নিদর্শন? এই প্রশ্নটি আলোচনা করতে গেলে আমরা দেখতে পাই যে 1919 খ্রিস্টাব্দে ভার্সাইয়ে স্বাক্ষরিত ভার্সাই চুক্তিকে জার্মানির রাষ্ট্রপ্রধান হিটলার অবমাননা করে সৈন্য সংখ্যা বৃদ্ধি করে, নৌবহর বাড়াতে শুরু করে, এর পাশাপাশি সাম্রাজ্য বিস্তার নিতে শুরু করে। এই ঘটনাকে ইংল্যান্ড এবং ফ্রান্স কোনরূপ বাধা না দিয়েই নীরবে সমর্থন করে যায়। এর চূড়ান্ত পরিণতি হল 1938 সালের স্বাক্ষরিত মিউনিখ চুক্তি। এই মিউনিখ চুক্তিকে তোষণ নীতি চূড়ান্ত পর্যায় বলা যায়। এখন বিষয় দাঁড়ালো তোষণ নীতি বলতে কি বোঝায়? যখন একজন ব্যক্তিকে বা কোনো একটি রাষ্ট্রকে সে যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে, তখন অন্যান্য যারা শক্তিবর্গ রয়েছে তারা তাকে যদি বাধা না দিয়ে সেই অন্যায়কে মেনে নেয় এবং নীরবে সমর্থন করে যায়, তখন আমরা তাকে তোষণ নীতি বলে মনে করি। ঠিক এরকমই ঘটনা ঘটেছিল জার্মানির ক্ষেত্রে, এবং এটিকে নীরবে সমর্থন করেছিলেন ইংল্যান্ড এবং ফ্রান্স। তার কারণ কি? তার কারণ 1919 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে এই যুদ্ধে একমাত্র দায়ী হিসাবে জার্মানিকে দায়ী করা হয়েছিল এবং জার্মানির উপর প্রায় 500 পৃষ্ঠার একটি দলিল রচনা করে জার্মানি যে দোষী তা প্রমাণ করার জন্য সেই দলিলে তাকে স্বাক্ষর করে নেওয়া হয়েছিল। ফলে এই ঘটনা জার্মানির মানুষ বা হিটলার কেউই মেনে নিতে পারেননি। পরবর্তীকালে এই যে জার্মানির প্রতি একাই প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি দায়ী, এটা জার্মানির উপর আরোপ করা হলে জার্মানির মানুষ যেমন ক্ষুব্ধ হয়, হিটলারও ক্ষুব্ধ হয়। কিন্তু মনে প্রাণে ইংল্যান্ড এবং ফ্রান্স যারা এই যুদ্ধে জিতেছিলেন তারাও জানতেন যে শুধুমাত্র একমাত্র জার্মানি এই যুদ্ধের জন্য দায়ী ছিলেন না বা দায়ী ছিল না। তো এখন ঘটনা হলো, তাই তার উপর এত বিধিনিষেধ হিটলার বা জার্মানির উপর আরোপ করা হয়েছিল যে পরবর্তীকালে ফ্রান্স এবং ইংল্যান্ড মনে করে জার্মানি যদি একটু কিছু সৈন্য সংখ্যা বাড়াতে চায় বা তার নৌবহর বাড়াতে চায় তাহলে হয়তো চাক, কারণ তার উপর খুবই পরোক্ষভাবে তার উপর খুবই দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এতটা না নিলেই হতো। তাই হিটলার 1919 খ্রিস্টাব্দের ভার্সাইয়ে স্বাক্ষরিত ভার্সাই চুক্তিকে অমান্য করে কি করেছিলেন? তিনি তার পূর্বের থেকে নৌসংখ্যা বাড়িয়েছিলেন, নৌবহর বাড়িয়েছিলেন, সেনা সংখ্যা বাড়িয়েছিলেন এবং বিভিন্ন অঞ্চল ধীরে ধীরে গ্রাস করার চিন্তাভাবনা নিচ্ছিলেন বা সাম্রাজ্য দখলের প্রচেষ্টা করেছিলেন। এখন বিষয় হলো চেকোস্লোভাকিয়া বলে একটি দেশ
যে দেশটিকে বলা হয় দক্ষিণ পূর্ব ইউরোপের প্রবেশদ্বার, সেই দেশটি সুদেতান অঞ্চল বলে একটি অঞ্চল ছিল, যে অঞ্চলটি হিটলার গ্রাস করার জন্য চিন্তা ভাবনা নেন। এখন কেন তিনি এই সুদেতান অঞ্চল তিনি দখল করবেন? হিটলারের উদ্দেশ্য ছিল এই অঞ্চলটিতে অল্প সংখ্যক জার্মান ভাষাভাষী মানুষ ছিল, কিন্তু তারা দাবি করে আসছে সেই সব জার্মান ভাষাভাষী মানুষরা বৈষম্যের শিকার হচ্ছে, তার জন্যে তারা হিটলারের সঙ্গে যুক্ত হতে চায়। তাই তিনি হিটলার তাদেরকে সমর্থন করেছেন। অপর একটি কারণ হলো এই সুদেতান অঞ্চলটি বা চেকোস্লোভাকিয়ার এই সুদেতান অঞ্চলটি ছিল প্রচণ্ড শিল্প সমৃদ্ধ অঞ্চল, প্রচুর শিল্প কারখানা এখানে ছিল। এছাড়াও স্কোডার অস্ত্র কারখানা এই অঞ্চলটিতে ছিল। সুতরাং হিটলার দুটি উদ্দেশ্য নিয়ে এই চেকোস্লোভাকিয়ার সুদেতান অঞ্চল দখল করতে চেয়েছিলেন। একটি হলো এখানে জার্মান ভাষাভাষী মানুষদেরকে সমর্থন করা, দ্বিতীয় হলো এই অঞ্চলের শিল্প সমৃদ্ধ অঞ্চলটি নিজের দখলে নিয়ে আসা। ঠিক এই উদ্দেশ্য নিয়ে তিনি যখন এই আগ্রাসন নীতি শুরু করলেন, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন বার্লিনে এসে হিটলারকে অনুরোধ করেছিলেন তিনি যেন চেকোস্লোভাকিয়ার সুদেতান অঞ্চলটি দখল না করেন। তা সত্ত্বেও হিটলার সেই অঞ্চলটি দখলের পরিকল্পনা শুরু করেন এবং চেকোস্লোভাকিয়া আক্রমণের দিকে এগিয়ে যান। এরূপ পরিস্থিতিতে ইংল্যান্ড এবং ফ্রান্সের মিত্র দেশ ছিল চেকোস্লোভাকিয়া। এই মিত্র দেশ হওয়ার কারণেই এবং ইংল্যান্ড এবং ফ্রান্স এই যুদ্ধ এড়ানোর জন্যেই কি করেছিলেন, মিউনিকে উপস্থিত হয়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী মুসোলিনি, ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন, ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ের এবং হিটলার একত্রে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন, যে চুক্তিটিকে বলা হয় মিউনিক চুক্তি। এটি 1938 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিতে বলা হয়েছিল, ফ্রান্স এবং ইংল্যান্ড বলেছিলেন হিটলারকে যে তুমি চেকোস্লোভাকিয়ার সুদেতান অঞ্চলটি তোমাকে এই চুক্তির মাধ্যমে দেয়া হলো, কিন্তু বাকি যে চেকোস্লোভাকিয়ার যে অঞ্চলগুলি আছে সেগুলি তুমি দখল করবে না, সেগুলিতে সার্বভৌমত্ব বজায় থাকবে, অর্থাৎ চেকোস্লোভাকিয়ার সরকার সেই অঞ্চলটিতে শাসন করবে এবং স্বাধীনভাবে থাকবে। হিটলার এই প্রতিশ্রুতি মেনে নিয়েছিলেন। তাই এই চুক্তির মাধ্যমে চেকোস্লোভাকিয়ার একটি বৃহত্তর অঞ্চল, যেটি সুদেতান অঞ্চল নামে পরিচিত, শিল্প সমৃদ্ধ অঞ্চল, সেটি জার্মানির দখলে চলে যায়। এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন তিনি খুব সম্মানের সঙ্গে জোর গলায় বলেছিলেন, আমি সম্মানের সঙ্গে শান্তি চুক্তি প্রতিষ্ঠা করেছি, অর্থাৎ সুদেতান অঞ্চলটি হিটলারকে আমি দিয়ে দিয়েছি, ফলে হিটলার আর কোনো পূর্বের কোনো দেশগুলি আক্রমণ করবে না। ফলে একটি শান্তি বাতাবরণ তৈরি হয়েছিল। এই চুক্তিকে কিন্তু দেখা যায় ঠিক 1939 খ্রিস্টাব্দে মাত্র 6 মাসের মধ্যে হিটলার বাকি চেকোস্লোভাকিয়ার যে বাকি অংশটি দখল করে নিজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। তাই মিউনিক চুক্তিতে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির কোনো শর্তই হিটলার মানেননি। তাই এই মিউনিক চুক্তিকে বলা হয় তোষণ নীতির চূড়ান্ত পর্যায়। এই চুক্তির মাধ্যমে কি ঘটেছিল, এই চুক্তি যখন হয়েছিল তখন মজার বিষয় হলো চেকোস্লোভাকিয়ার
কাছে তার অঞ্চল জার্মানিকে দেওয়া হচ্ছে, হিটলারকে দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও তার সঙ্গে কোনো পরামর্শ করেনি এই ইংল্যান্ড এবং ফ্রান্স। চেকোস্লোভাকিয়ার সরকারের সঙ্গে কোনোরূপ পরামর্শ ছাড়াই তারা এই অঞ্চলটিকে কার হাতে তুলে দিয়েছিলেন? হিটলারের হাতে তুলে দিয়েছিলেন। কিসের জন্য? তাদেরকে যুদ্ধ করতে হবে না, হিটলার এর পরিবর্তে আর কোনো অংশ দাবি করবে না। ফলে তাকে পরোক্ষভাবে যে হিটলারের অন্যায়কে তারা সমর্থন করে গেছেন, এবং আলটিমেটলি পরে দেখা গেছে সমর্থন করলেও হিটলার কিন্তু এই চুক্তির কোনো শর্তাবলী মানেননি। তাই এই চুক্তিকে তোষণ নীতির চূড়ান্ত পর্যায় হিসাবেই গণ্য করা হয়। শুধু তাই নয়, এই চুক্তির পরবর্তীকালে অন্যান্য গণতান্ত্রিক দেশরা ইংল্যান্ড এবং ফ্রান্সের প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং জার্মানির প্রতি ক্ষুব্ধ হন। কিন্তু এই এই যে চুক্তি, এই চুক্তিটি ইংল্যান্ড এবং ফ্রান্স এভাবে না করলে বা তাকে সমর্থন না করলে হয়তো হিটলারকে প্রথম থেকে রুখে দাঁড়ালে হয়তো প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে হিটলারকে থামানো যেত। যাই হোক নি কেন, এই চুক্তি, এই তোষণ নীতি, মিউনিক চুক্তি যে তোষণ নীতি চূড়ান্ত পর্যায়, এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই।